আসসালামু আলাইকুম বন্ধুরা, খেলা পুরা জমে গেছে। তারেক বাংলাদেশে আসুক এটা একাংশ চায় না। দেখেন, তারেককে আমি বহুবার খুঁচিয়েছি। ওকে খোঁচা দেওয়ার মূল কারণ হচ্ছে তুই দেশে আসিস না কেন। কারণ তারেক দেশে না আসলে বিএনপির 12টা বাজবে। এটা আমার গণতান্ত্রিক অধিকার এবং সেই অধিকার আমাকে মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানই দিয়ে গেছেন, যে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চাইতে দেশ বড়। তাই তারেকের সমালোচনা করা আমার কর্তব্য, আমার অধিকার। আমি বিএনপিকে সমর্থন করলেও, কিন্তু এন্ড অফ দ্য ডে তারেকের যদি এরকম উন্নতি হয় যে সে তার অতীতের জন্য সে অনুতপ্ত, অথবা সে বাংলাদেশে সত্যি গণতন্ত্র ফিরিয়ে আনতে চায়, বাংলাদেশের দলের অভ্যন্তরে গণতন্ত্র আনতে চায়, আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনতে চায়, ৭১-এর চেতনায় সে বিশ্বাস করে, সে হলো মৌলবাদীদের কাছ থেকে বাংলাদেশকে বাঁচাতে চায়, তাহলে তারকে সহায়তা করা উচিত এবং গণতন্ত্র দলের ভিতরে আনার জন্য সে প্রক্রিয়া শুরু করবে, এবং কি তাকে সমালোচনা করার অধিকার সে দেবে। এই যদি সত্যি তার ইন্টেনশন থেকে থাকে, ওয়েলকাম, তাকে সহযোগিতা করা উচিত। কিন্তু এখানে কিছু কিন্তু আছে, যে একটি গোষ্ঠী চাইছে বাংলাদেশে নির্বাচন না হোক, এবং আমি আপনাদেরকে বলেছি অনেকবার যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, যে কোনোভাবেই হোক। এবং বর্তমানে যদি নির্বাচন সামহাও বর্তমান সরকার করতে পারে এবং সেখানে যদি আওয়ামী লীগকে কোনোভাবে নির্বাচন আসতে না দেওয়া হয় এবং জামাতকে যদি বিরোধী দল বানানো হয় বা এনসিপিকে, সেই সরকার টিকবে বলে আমি মনে করি না। এখনও আমি যথেষ্ট সন্দিহান তারেক শেষ পর্যন্ত আসতে পারবে কিনা। আরেকটি বিষয় হচ্ছে যে একটি গোষ্ঠী আছে যারা কোনোভাবেই বর্তমান সরকারকে টেকাতে চায় না। আমিও চাই না, আমি চাই বর্তমান সরকার ফল করুক এবং সেই বর্তমান সরকার ফল করে একটি বিপ্লবী সরকার আসুক। কিন্তু সেই বিপ্লবী সরকার না আসলে কোনোভাবেই ইলেকশন হোল্ড করার কোনো রকম আইনি প্রক্রিয়ায় আমি বর্তমান সরকার নির্বাচন হোল্ড করতে পারবে বলে আমি কোনো ল দেখি না, কোনো আইন দেখি না, যেহেতু সংবিধানটি সাসপেন্ডেড হয়ে যায়নি। তবে এখানে আরও কিছু কথা আছে, যে বিপ্লবী সরকারের নামে যদি ইসলামী বিপ্লবী সরকার আনে তাহলে তো সেটা আমরা মেনে নেব না। তো সেই ক্ষেত্রে ওয়াকারকে বা সেনাবাহিনীকে অবশ্যই অত্যন্ত কঠোর ভূমিকায় নামতে হবে। সেনাবাহিনী কঠোরভাবে দেশের শান্তি শৃঙ্খলা বজায় না রাখলে নির্বাচন হওয়ার কোনো চান্সই নাই, এবং অল ইনক্লুসিভ নির্বাচন হতেই হবে। অল ইনক্লুসিভ নির্বাচন না হলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না, দেশে না, বিদেশে না, এবং আলটিমেটলি দেশ শান্ত হবে না। এখন তারা ইস্যু করেছে এই হাদিকে নিয়ে। হাদি একটা সন্ত্রাসী ছিল, তবে আমি কোনো মৃত্যুকে আমি সমর্থন করি না, কোনো অপমৃত্যুকে তো প্রশ্নই উঠে না। হাদিকে আমি কেন সন্ত্রাসী বলি? কারণ সে সবসময় ভায়োলেন্সের কথা বলতো, সে সবসময় মরতে চাইতো। এই ধরনের কোনো কথা আসলে প্রকৃত পলিটিশিয়ানদের কথা নয়। আপনি রাজনীতি করবেন, আপনি সারাক্ষণ শহীদি চিন্তায় ভুগবেন কেন? এটা কেমন কথা? তো যাই হোক, এনিওয়ে, হাদিকে একটা ইস্যু করা হয়েছে এবং হাদিকে ইস্যু করে বর্তমানে তাণ্ডব চলছে, এবং এই গণ্ডগোল আরও বাড়বে বলে আমি মনে করি। এই গণ্ডগোলকে উস্কে দিয়েছে পিনাকি এবং ইলিয়াস, এই পিঙ্কু এবং ইল্লু, এই দুটা। কিন্তু তারা নিজেরাই নিজেদের ট্র্যাপে পড়ে গেছে। দেখেন, যখন কিনা ডেইলি স্টার বা প্রথম আলো ওই ভবনগুলো আক্রমণ করা হলো, এবং আক্রমণকে উস্কে দিয়েছে, বহু দিন ধরেই উস্কে দিচ্ছে এই পিঙ্কু এবং ইল্লু। ধরুন, আইনটি হচ্ছে যে আপনি কোনো বাড়ি জ্বালিয়ে দিতে বললেন, প্রথমত এটা একটা প্রাইভেট প্রপার্টি, আপনি যখন জ্বালিয়ে দিতে বলেন তখন সেখানে জানমালের বিপদ হতে পারে। প্রথমত এটা জ্বালিয়ে দেওয়ার জন্য একটা প্রাইভেট প্রপার্টি, সেটা আলাদা মামলা হবে, ক্রিমিনাল। কিন্তু তারপরে আপনি জ্বালিয়ে দেওয়ার কথা বলছেন এবং ভিতরে মানুষ ট্র্যাপ হয়েছে, এবং তখন নিজেকে বাঁচানোর জন্য আপনি বলছেন আর্মিকে যেতে দেন, ওদেরকে বাঁচাতে দেন। কিন্তু আপনি কিন্তু ক্রিমিনাল কাজ করে ফেলেছেন। সেটা হচ্ছে কি, আপনি কিন্তু ডাইরেক্টলি এই মানুষগুলোর জীবন বিপন্ন করেছেন, জীবন বিপন্নতার মুখে ফেলেছেন। এটা একটা সিরিয়াস ক্রাইম। অতএব ওই যে প্রথম আলোতে হয়তো মানুষগুলো যে মরতে নিয়েছিল, যদি তারা বেঁচে যেও থাকে, হতাহত নাও হয়, এটা একটা সিরিয়াস ক্রাইম। এবং যেহেতু এই গত কয়েকদিনে ভারতীয় হাইকমিশনও এবং ডেপুটি হাইকমিশনও ঢাকায় চিটাগাং আক্রমণের মুখে পড়েছে, ভারতের গোয়েন্দা সংস্থায় ভারতের সরকার এই বিষয়গুলো খুব সিরিয়াসলি নিয়েছে।
আমি নিশ্চিত। এবং ইল্লু পিঙ্কুর বিদেশে থাকা, তাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া মেনটেন করা এখন প্রায় দুরূহ হয়ে যাবে, কারণ এটা ইন্ডিয়া, এটা বাংলাদেশ না যে এদেরকে মানে মৌনভাবে সমর্থন করবে। তাই এই বিদেশি সরকার অর্থাৎ ভারতীয় সরকারগুলো এবং বিদেশের যে সকল সরকার অর্থাৎ ফ্রান্স, আমেরিকা, তারা স্ট্র্যাটেজিক্যালি ভারতের সাথে বন্ধুত্ব রাখতে চায়। এরা এখন বিপদে পড়ে গেছে। পিনাকি কিভাবে বা পিঙ্কু কিভাবে ফ্রান্সে থাকবে আমার তো হিসাবে আসে না। ওবিপিএলের একটা স্ট্যাটাসে দেখলাম যে সুরেশ নাম ধারণ করে এই বেটা নাকি বাংলাদেশে অর্থাৎ পিঙ্কু নাকি বাংলাদেশে যাচ্ছে। বাংলাদেশে যাচ্ছে না, ভেগে যাচ্ছে। যদি ওবিপিএলের কথা সত্য হয়ে থাকে তাহলে ভেরি গুড। বাংলাদেশে গেলে তো ওকে ধরতে হবে, বাংলাদেশে গেলে ওকে ধরাটা মাস্ট, আইনত ধরাটাই মাস্ট হয়ে যাবে আমাদের সবার। এবং বাংলাদেশের সাধারণ মানুষের অবশ্যই দায়িত্ব হবে একে পাকড়াও করা, একেবারে পাকড়াও করা। একে পাকড়াও আপনাদের করতেই হবে। পরে আইনে যা করা সেটাই করেন আর কি, যা ওকে নিবে, ওকে এবং ইল্লুকে। এই দুজনে জানে যাদের ভবিষ্যৎ এখন আর নাই। এবং সেটা মেটা শুধু অ্যাকশন না, এখানে ইউটিউবের অ্যাকশন যেতে হবে, অর্থাৎ ওদের টাইমটা শেষ হয়ে আসছে। এখন আসলে তারেক রহমান আমি এক জায়গায় শুনলাম উনি নাকি বিমান বাংলাদেশ, বিমান বাংলাদেশে কোনো ফ্লাইট তো আমি খুঁজে পাইনি। 25 ডিসেম্বর ল্যান্ডিং করছে, পেয়েছি কাতার এয়ারলাইন্স ল্যান্ডিং করবে, আরও বোধহয় আরেকটা এয়ারলাইন্স চায়না একটা এয়ারলাইন্স ল্যান্ডিং করবে। তবে সেইখানে তারেক সেই এয়ারলাইন্সে আসবে এবং তার ব্রিটিশ নাগরিকত্ব সে ত্যাগ করেছে কিনা, কারণ আপনার একটু পার্থক্য বুঝতে হবে। এখানে অনেক কিছু ব্যাপার এখনো অমীমাংসিত বা অস্পষ্ট রয়ে গেছে, সেগুলো এখনো স্পষ্ট হয়নি। প্রথমত তারেক যদি বাংলাদেশে আসলে তাকে বিএনপির আভ্যন্তরীণ অনেক কিছু তাকে ফেস করতে হবে। ভয়ঙ্কর গণ্ডগোল চলছে বিএনপির অভ্যর্থনে। খালেদা জিয়া বাঁচা থাকলে আলহামদুলিল্লাহ, তবে বাঁচা আছে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে যা শুনতে পাচ্ছি। আপনারা দেখেছেন যে নারায়ণগঞ্জে মাসুদ বিএনপির মনোনীত প্রার্থী, সে রিজাইন করেছে। কেন রিজাইন করেছে জানেন? মূল কারণ হচ্ছে মাসুদ কয়েকদিন আগে ওই 2500-এর আজাদকে সে গেস্ট করে নিয়েছিল একটা সভায়। তারপর সে এলাকার মানুষ অনেক খেপেছে, কারণ আজাদের বিরুদ্ধে বিএনপির ভেতরে যথেষ্ট ফাটল সৃষ্টি হয়েছে। তারেককে এগুলোকে মোকাবেলা করতে হবে। অর্থাৎ এরকম অনেক ভয়ঙ্কর সিচুয়েশন বিএনপির ভিতরে চলছে, তারেককে সেই চ্যালেঞ্জটা ফেস করতে হবে। এবং বিএনপির বিরোধী যারা করেন তারেককে এই প্যাচে ফেলবে, ভারতের ইস্যু, হাদির ইস্যু, এই সকল ইস্যুতে প্যাচে ফেলার জন্য এনসিপির একটি অংশ আবার তারেকের বা বিএনপির সাথে আতাত করে ফেলেছে, আমি সেটা জানি। কিন্তু বিএনপির যেই মূল অংশ যারা বিপদে পড়ে গেছে, এনসিপির যারা মূল অংশ যারা বিপদে পড়ে গেছে, যেমন ধরুন এনসিপির বা জামাতের ABCD পার্টি, যেমন ধরুন আপনার ফুয়াদরা, অথবা ওই যে আপনার যারা কিনা ওই যে ভারতীয় হাইকমিশনের সামনে বসেছিল পা ছড়িয়ে, বুঝেছেন তো কাদের কথা বলছি, ওরা। তারপরে আপনার ওই যে মাহমুদুর রহমানকে কিন্তু বিএনপি কখনো শেল্টার দেয়নি, কারণ মাহমুদুর রহমান আসলে ভিতরে সবসময় জামাত, ওর মা সংগ্রামে চাকরি করতো। সুতরাং এই মাহমুদুর রহমানকে তো এই ইনকেলাব মঞ্চ বলেন, তারপরে এই যে এই সকল বলেন, সব কিছুর পিছনে মাহমুদুর রহমানের হাত আছে। কারণ মাহমুদুর রহমান ওই প্রথম আলো, ডেইলি স্টারের সবচেয়ে বড় শত্রু। ও চায় একচ্ছত্রভাবে ওর আমার দেশ পত্রিকাকে পয়সা কামাই দিতে। সুতরাং মাহমুদুর রহমান এর পিছনে আছে। এরা সবাই অ্যান্টি বিএনপি। এই অ্যান্টি বিএনপিরাই গিয়েছিল ভারতীয় হাইকমিশনের সামনে তাণ্ডব করতে। তাই এদের সঙ্গে বিএনপির একটি ক্ল্যাশ সামনে হবে এবং বিএনপির বিশাল অংশ তারা চায় যে আওয়ামী লীগের যারা অন্যায় করেছে তাদের বিচার হোক, কিন্তু আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসুক। কারণ আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে না আসলে ৭১-এর চেতনা থাকবে না। এবং বিএনপি যদি ৭১ চেতনা থেকে সরে আসে তাহলে বিএনপি থাকে না, জিয়া রহমানের কোনো ইতিহাসই থাকে না। তাই ওরা চায় যে আসলে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসুক। সেটা এনসিপি ওরা গ্রহণ করতে পারছে না, কারণ এনসিপির ওরা সবাই মনে করে ওদের রাজনীতি 12টা বেজেছে। ওই যে ধরুন এনসিপির আক্তার সালাউদ্দিন ভাই যে আছে, সালাউদ্দিন ভাইয়ের বাসা ঢাকার বাসার নিচে সবসময় ঘোরাঘুরি করে দাঁড়িয়ে থাকে, তার সেফ এক্সিট খুঁজছে। এরকম অনেকেই সেফ এক্সিট খোঁজা শুরু করেছে। সেফ এক্সিট নিয়ে সমস্যায় আছে আসিফ নজরুল, আর সেফ এক্সিটটা সমস্যায় আছে রেজওয়ানার আমেরিকা একটা কানেকশন আছে, এবং সবচেয়ে বেশি করাপশন করেছে আসিফ নজরুল। তারা জনরোষে পড়তে পারে, তাই এরাই সরকারটা টিকিয়ে রেখেছে। এর দুজন যদি সরকার থেকে সরে যায়, সরকারটার সাথে সাথে কলাপস করে যাবে, এবং আদিলুর রহমান ভাইকে আমেরিকা সেভ করবে বলে আমি মনে করি। তাই সব মিলে একটা বিতিকিচ্ছিরি সিচুয়েশন হয়ে গেছে বাংলাদেশে এই মুহূর্তে, এবং এই বিতিকিচ্ছিরি সিচুয়েশন থেকে বেরিয়ে আসা খুব সহজ কিছু নয়।
তাই সবকিছু এই মুহূর্তে পোলারাইজিং একমাত্র ক্যারেক্টার বাংলাদেশের জন্য, সেটা হচ্ছে তারেক, এবং তারেককে আসতে দেওয়া যাবে না। তারপরে দেখতে হবে যে এই গন্ডগোল শুরু হওয়ার আগে আগে শফিক রহমান জামাতের উনি বিদেশে গেছেন, এবং উনি বিদেশে যাওয়ার পর দিন থেকে এই গন্ডগোলটা চাঙ্গা হয়েছে এবং গন্ডগোলটা আরো বাড়বে। তবে এটা সমাধান কি? দেখেন, বাংলাদেশে সবাই বর্ম পরে কি রাজনীতি করবে? তারেককে নাকি হেভি সিকিউরিটি দেওয়া হবে, দেওয়া উচিত। আমার প্রিয় দল বিএনপির অনেক ভুল আছে, কিন্তু আমি চাই বিএনপি টিকে থাকুক। কিন্তু এই বিএনপির নেতাদেরকে, বিশেষ করে তারেককে হাই সিকিউরিটি দিবে, যেটা কিনা আসলে কোনো প্রোটোকলের ভিতরে পড়ে না। তারপর সরকার তাকে হাই সিকিউরিটি দিবে, হাই সিকিউরিটি বাড়িতে রাখবে, তাকে পারলে বর্ম পরায়, আর্মারি পরায় তাকে রাজনীতি করে। এইভাবে কি রাজনীতি হয়? আবার জুলাইয়ের আন্দোলনের ওদেরকে অনেকে হাই সিকিউরিটি দিবে, এইভাবে কি আন্দোলন হয় নাকি? এবং তাদেরকে অনেকে যারা নির্বাচন করে তাদেরকে আর্মস দেওয়া হবে, এটাও শুনেছি। এইভাবে বাংলাদেশের রাজনীতি হয় না। বাংলাদেশে শান্তি ফিরিয়ে আনতে হলে যেটা তারেকের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, সেটা হচ্ছে অল ইনক্লুসিভ নির্বাচন। অল ইনক্লুসিভ নির্বাচন করার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হচ্ছে এই সকল চ্যাংরা পোলাপান, এবং এই সকল চ্যাংরা পোলাপান এখন নিজেদের সার্ভাইভারের জন্য সব করতে রাজি আছে। সন্ত্রাসী কর্মকাণ্ড, জেহাদি আন্দোলন, তারা সবাই এখন তাইলে বাঁচার জন্য কি করবে জানেন? তারা এখন মরিয়া হয়ে এটাকে জেহাদি আন্দোলনের দিকে নিয়ে যাবে, ইসলামী বিপ্লবের দিকে নেওয়ার চেষ্টা করবে, নির্বাচন বানচাল করার চেষ্টা করবে, এবং এটা দেখতে থাকেন। এবং এটা এমন একটা বিষয় চলে যাবে যে ভারত কোনো ইস্যু না, ভারতকে সামনে রেখে তারা একটা ইসলামী বিপ্লবের দিকে এগোবে, এবং এটা তারা সকল স্লোগানে, আন্দোলনের কথাবার্তা এটা বেরিয়ে আসবে। আপনারা দেখতে থাকেন। এখন আসেন সর্বশেষে হাদির হত্যাকারী সে কিনা, মাসুদ নামে যে ছেলেটার কথা আসতেছে, ফাইসাল ও কিনা, সেটাও তো একটা কথা। সেটা 100% নিশ্চিত হওয়া গেছে কি? সেটা ইন্ডিপেন্ডেন্ট কোনো ইনভেস্টিগেশন এখনো কি হয়েছে? তাহলে যদি হয়েও থাকে, ধরেন সেই মেরেছে, সে এখন ভারত আছে, এটার প্রমাণ কি? এটার প্রমাণ দিতে হবে, এবং ভারতের গোয়েন্দা সংস্থা এর সাথে জড়িত প্রমাণ কি? এই প্রমাণগুলো জনগণের সম্মুখে দিয়ে দিতে হয় যে এখানে গোয়েন্দা সংস্থা ইনভলভ। আর যদি হয়ে থাকে, সেটা ভারতের বিরুদ্ধে আপনি আন্দোলন করতে পারেন, কিন্তু এইভাবে ভাঙচুর, আন্তর্জাতিক আইন ভঙ্গ করে এমবেসি অ্যাটাক, এগুলোকে কেউ অ্যাকসেপ্ট করবে? তারেক অ্যাকসেপ্ট করবে? বিএনপি অ্যাকসেপ্ট করবে? বিএনপির ওরা ম্যাচিউর রাজনীতিবিদ, আওয়ামী লীগও করবে না, ওরাও করবে না। তবে ভারতের কাছে যদি সে থেকে থাকে, প্রমাণ দিন, আমরা সবাই দেখি। গোয়েন্দা সংস্থা ইনভলভ ভারতে, এটা প্রমাণ কি আমার কাছে দিন, আমরা সবাই দেখি। সে কি ভারতে আছে? আমি তো এও শুনেছি এই ছেলেটা এখন নেপালে আছে। আসলে কোথায় আছে? নেপালে আছে, এটাও শুনেছি। সুতরাং সবকিছু নিয়ে আমাদেরকে একটু সজাগ থাকতে হবে। তবে বাংলাদেশের সামনে ব্যাপক পরিবর্তন আসবে এবং আসতে হবে, এবং নির্বাচনও হতে হবে। নির্বাচন ফেব্রুয়ারিতে না হলেও সামনে হবে, এবং সেটার জন্য আমরা সবাই কাজ করব। বাংলাদেশে একটা নির্বাচিত সরকার আসতে হবে। নির্বাচিত সরকার না আসলে পরিপূর্ণ শান্তি আসবে না। তবে সবচাইতে বড় মোড় ঘোরার দিন হচ্ছে 25শে ডিসেম্বর। 25শে ডিসেম্বর তারেক আসলে একরকম, 25শে ডিসেম্বরের আগে তারেক আসা পরিস্থিতি সম্পূর্ণ অবাস্তব হয়ে গেলে পরিস্থিতিটা অন্যরকম। কিন্তু বাংলাদেশে এই ছেলেগুলো জেহাদির জোশে নেমেছে, তারা কি করে সামনে সেটা দেখার বিষয়। তবে এদেরকে বাই ফোর্স ইউজ করা ছাড়া, বিএনপি, আওয়ামী লীগ, এমনকি যেই সরকারই থাকুক, ইউনিট সরকারের পতন হয়ে গেল, আর্মি আসুক, এরা বাই ফোর্স এদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। এরা চায় ফোর্স ইউজ করবে। ভারতে সরাসরি এদের সাথে এসে ভাই মারামারিও করবে না, ভারতে এসে এদেরকে বমিও করবে না। বাংলাদেশে ওরা চায় বাংলাদেশের সঙ্গে ভারতের একটা যুদ্ধ হোক, ওগুলি কিছুই হবে না। এদেরকে বাই ফোর্স নিয়ন্ত্রণ করা ছাড়া দেশে শান্তি আসবে না, আসার কোনো উপায় নেই। এটা হচ্ছে আমার বর্তমানে ফাইনাল কথা। ভালো থাকবেন।